তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকল কৃষি টিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের শর্ট সিলেবাসের প্রথম অধ্যায়ের একটি প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, সুতরাং আমরা খুব অল্প সময়ে যাতে কৃষি প্রস্তুতিটি শেষ প্রস্তুতি নিতে পারি, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সম্পূর্ণ আমার সাথেই থাকবে। তো আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করে এটা পাই যে বিগত দিনের বোর্ডের প্রশ্ন যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারি যে আমাদের সৃজনশীল অংশে 2019 সালে প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন এসেছিল, 2018 সালে 2টি প্রশ্ন এসেছিল এবং 2017 সালে 2টি প্রশ্ন এসেছিল। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিন্তু কমপক্ষে 2টি প্রশ্ন প্রতিবারই থাকে। তো এবারে যেহেতু তোমাদের পরীক্ষা অল্প সময়ে হবে এবং যেখানে মার্কও কম, সেখানে কিন্তু আমরা অন্তত একটি প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে পাবই। সুতরাং এই প্রথম অধ্যায়টি একটু সহজ অধ্যায়, অধিকতর সহজ, এবং তোমরা এটি খুব ভালো উত্তর করতে পারো। এজন্য আমরা এখানে প্রস্তুতিটি ঠিক সেভাবেই নিব যাতে আমরা এখান থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর করতে পারি। তো এখান থেকে বহু নির্বাচনী অংশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের 2019 সালে 4টি প্রশ্ন এসেছিল, 2018 সালে 5টি এসেছিল এবং 2017 সালে 2টি এসেছিল। অর্থাৎ এখান থেকে কিন্তু 2 থেকে 4টি বা 2 থেকে 5টি প্রশ্ন সৃজনশীল অংশে পাওয়া যেতে পারে। তো যেহেতু তোমাদের এবারে পরীক্ষা স্বল্প সময় হবে এবং নৈর্ব্যক্তিকও কম, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এখান থেকে অন্তত 3টি প্রশ্ন আমরা এই অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী হিসেবে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নেই যে বিগত বছরগুলোতে কী ধরনের প্রশ্ন হয়েছে, বোর্ডের প্রশ্নগুলো কী রকম এসেছিল। দেখো, 2019 সালে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বোর্ডের প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে একটি প্রশ্নই হয়েছিল। যে প্রশ্নটি হলো, সুজন মিয়া ফুলতলা গ্রামের একজন কৃষক, বাড়ি থেকে বাজারে যেতে হলে তাকে দুপুরে প্রচণ্ড রোদে 4 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। বিশ্রাম নেওয়ার মতো ছায়া কোথাও নেই। তাই সে কয়েকজন কৃষকের সাথে আলোচনা করে সম্পূর্ণ রাস্তায় কিছু বনজ বৃক্ষের চারা রোপণ করেন। তার উৎপাদিত দ্রব্যগুলো চুক্তি অনুযায়ী বন্টনের সিদ্ধান্ত নেন। তাহলে এখানে যে প্রশ্নটি এসেছিল, আমরা উদ্দীপক দেখলাম এবং উদ্দীপক অনুযায়ী যে এখানে প্রশ্ন ছিল, ক মাঠ ফসল কি, খ টমেটো কেন উদ্যান ফসল ব্যাখ্যা করো, গ উদ্দীপকের ফসলটি কৃষির কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো, সবুজ মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জানি মাঠ ফসল কি। মাঠ ফসল হলো ওই সব ফসল যা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উঁচু নিচু সব ধরনের জমিতে চাষ করা হয় এবং যাতে একই সাথে পরিচর্যা করা হয় এবং সব ফসলগুলো একত্রে পরিপক্ক হয়ে থাকে, তাদেরকে আমরা মাঠ ফসল বলি, যেমন ধান, গম, ভুট্টা। এখন দ্বিতীয় যে খ অনুধাবনমূলক প্রশ্ন ছিল যে টমেটো কেন উদ্যান ফসল। টমেটো উদ্যান ফসলের ক্ষেত্রে আমরা উদ্যান ফসলের 4টি বৈশিষ্ট্য যদি চিন্তা করি এভাবে, যে উদ্যান ফসল বন্যামুক্ত জমিতে চাষ করা হয়ে থাকে, সেক্ষেত্রে টমেটোও বন্যামুক্ত জমিতে চাষ করা হয়ে থাকে। এছাড়া টমেটো চাষে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়, অর্থাৎ উদ্যান ফসল চাষে কিন্তু নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। এরপরে এই ফসলটিতে ঘেরা বা বেড়া দেওয়ার প্রয়োজন হয়। এই ফসল টমেটো চাষেও কিন্তু বেড়া বা ঘেরা দেওয়ার প্রয়োজন হয় এবং এটি কিন্তু একত্রে পরিপক্ক হয় না, অর্থাৎ ধাপে ধাপে পরিপক্ক হয়। অর্থাৎ উদ্যান ফসলও কিন্তু ধাপে ধাপে পরিবর্তন হয়। এগুলো যেহেতু সবগুলো উদ্যান ফসলের বৈশিষ্ট্য, সেহেতু টমেটো একটি উদ্যান ফসল। এরপরে যে উদ্দীপক অনুযায়ী গ বা প্রয়োগমূলক প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের ফসলটি কৃষি কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত। দেখো, উদ্দীপকে কিন্তু বলা হয়েছে যে কৃষকের সুবিধার জন্য সে কিছু বনজ বৃক্ষের চারা রোপণ করে। অর্থাৎ বনজ বৃক্ষের চারা যেহেতু, সেটি অবশ্যই সামাজিক বনায়নের অংশ, অর্থাৎ সামাজিক বনায়ন ক্ষেত্রের অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে যে ঘ নম্বর প্রশ্ন, যে সুজন মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন, অর্থাৎ বাংলাদেশের বনজ সম্পদের যে গুরুত্ব রয়েছে সেটি এখানে ব্যাখ্যা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বিগত প্রশ্ন যদি 2017 সালে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল অর্থাৎ আন্তঃবোর্ডে যে প্রশ্ন হয়েছিল সেটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি চিত্র দেওয়া হয়েছে। চিত্রটিতে বেগুন গাছের চিত্র রয়েছে এবং বেগুন ফল রয়েছে। তো এই চিত্রটা দিয়ে প্রশ্নটি করা হয়েছে এরকম, যে কৃষি শিক্ষা কী। এরপরে খ নম্বরে রয়েছে কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কী কাজে লাগে ব্যাখ্যা করো, এবং গ নম্বরে প্রশ্ন রয়েছে চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল ব্যাখ্যা করো, উদ্ভিদটি চাষ করা কি লাভজনক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
অর্থাৎ এখানে কিন্তু কৃষি শিক্ষার সংজ্ঞা চাওয়া হয়েছে, সেখানে আমরা সংজ্ঞা এভাবে লিখতে পারি যে বিজ্ঞানের যে শাখায় ফসল, মাছ, পশু, হাঁস মুরগি, গাছপালা ইত্যাদি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা যায় তাই কৃষি শিক্ষা। এছাড়াও আমরা এভাবে বলতে পারি কোনো ফসলের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উৎপাদন, বিপণন, উদ্ভাবন, বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ নিয়ে যে শিক্ষায় আলোচনা করা হয় তাকে আমরা কৃষি শিক্ষা বলে থাকি। তো যেটি তোমাদের পছন্দ হয় সেই সংজ্ঞায় তোমরা লিখতে পারো। এরপর রয়েছে কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কী কাজে লাগে ব্যাখ্যা করো। তো মোবাইল ফোনের ব্যবহার আসলে এখন প্রযুক্তিতে বিপ্লব ঘটেছে। আমরা জানি যে এই স্মার্টফোন বা মোবাইল ফোনের মাধ্যমে আমরা ঘরে বসেই কৃষির বিভিন্ন সেবা পেয়ে থাকি। সেক্ষেত্রে তোমরা 2-4টি ওয়েবসাইটের নাম বা 2-1টি আমরা জানি যে কল সেন্টারের যে নাম্বার রয়েছে সেটি যদি আমরা দিয়ে দিই তাহলে এই প্রশ্নটির উত্তর সম্পন্ন হবে। এরপর রয়েছে চিত্রে প্রদর্শিত উদ্ভিদ কোন জাতীয় ফসল ব্যাখ্যা করো। যেহেতু বেগুন একটি সবজি জাতীয় ফসল এবং এটি অবশ্যই উদ্যান ফসল। সবজি একটি উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। তো এটি উদ্যান ফসল এই জন্য যে এটি নিবিড় পরিচর্যার মাধ্যমে চাষ করা হয়, বন্যামুক্ত জমিতে চাষ করা হয় এবং এটিতে বেড়া বা ঘেরা দেওয়ার প্রয়োজন হয় এবং এটি ধাপে ধাপে পরিপক্ক হয়। এই 4টি বা 5টি বৈশিষ্ট্য লিখে আমরা বলতে পারি এটি উদ্যান ফসল। তো উদ্যান ফসল চাষে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হলো যে উদ্ভিদটি চাষ করা কি লাভজনক? অর্থাৎ অবশ্যই লাভজনক, কারণ উদ্যান ফসল আমরা লাভের জন্য এবং বাজারে ভালো মূল্য পাওয়া যায় এই জন্য চাষ করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই লাভজনক কথাটি ব্যাখ্যা করতে হবে উদ্যান ফসলের গুরুত্ব ব্যাখ্যার মাধ্যমে। এরপরে আমরা যশোর ও দিনাজপুর বোর্ডে 2017 সালের প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এভাবে প্রশ্ন করা হয়েছিল যে জামান সাহেব আমন মৌসুমে ধান চাষ করে কম লাভ হওয়ায় উপজেলা কৃষি অফিসারের নিকট যান এবং কৃষি অফিসার কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে সবজি চাষ করতে বলেন। তিনি সময় মতন সেচ ও বালাইনাশক প্রয়োগ করেন। এতে উৎপাদন খরচ বাড়লেও জামান সাহেবের পূর্বের তুলনায় লাভ বেশি হয়। অর্থাৎ এখানে কিন্তু একটি উদ্দীপকে জামান সাহেবের কৃষি কর্মকর্তার পরামর্শ তুলে ধরা হয়েছে। এখান থেকে প্রশ্ন এসেছিল BARI এর পূর্ণরূপ কী। এরপরে ছিল অভিজ্ঞ কৃষকের স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করো। জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন করো। দেখো এখানে BARI বলতে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটি হলো এর পূর্ণরূপ। এখন তোমরা প্রায়শই এই বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এই বানানটি তোমরা ইংলিশে পারো না। আশা করি তোমরা বারবার যদি এটি খাতায় লিখে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পরীক্ষার সময় এটি আর ভুল হবে না। আমি আশা করি তোমরা এটি বারবার লিখে নিজ হাতে লিখবে এবং বারবার লিখবে, তাতে এই বানানগুলো আর ভুল হবে না এবং তোমরা পূর্ণ মার্ক পাবে। এরপরে রয়েছে অভিজ্ঞ কৃষক কেন স্থানীয় তথ্য ভাণ্ডার, এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা জানি একজন অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকে কৃষকদের মধ্যে, কারণ ওনার যে কৃষির অভিজ্ঞতা তৈরি হয় একটি ফসল নিয়ে দীর্ঘদিন চাষ করার ফলে উনি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন এবং ওই ফসলের রোগ বালাই, পোকামাকড় আক্রমণ সব কিছুই ওনার নখদর্পণে থাকে। এজন্য উনি ওই স্থানে একজন স্থানীয় তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে থাকেন। এরপরে যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকে উল্লেখিত ফসল ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ প্রথম যে ফসল যেটি আমন মৌসুমে ধান হলো একটি মাঠ ফসল এবং পরবর্তীতে যে ফসল যেটি সবজি সেটি হলো উদ্যান ফসল। তো মাঠ ফসল এবং উদ্যান ফসলের যে তুলনা সেটি এখানে তুলনামূলক যে ব্যাখ্যা সেটি এখানে করতে হবে, অর্থাৎ তুলনামূলক আলোচনা করতে হবে। এক্ষেত্রে আমরা জানি মাঠ ফসল সকল জমিতে হয়ে থাকে কিন্তু উদ্যান ফসল বন্যামুক্ত জমিতে হয়ে থাকে। মাঠ ফসল বেড়া বা ঘেরাহীন অবস্থায় চাষ করা হয় কিন্তু উদ্যান ফসলে বেড়া বা ঘেরা দেওয়ার প্রয়োজন হয়। মাঠ ফসলে আন্তঃপরিচর্যা সামষ্টিকভাবে করা হয় কিন্তু উদ্যান ফসলে নিবিড় পরিচর্যার মাধ্যমে চাষাবাদ করা হয়। মাঠ ফসলে উৎপাদন খরচ কম কিন্তু বাজার মূল্যও কম, কিন্তু উদ্যান ফসলে উৎপাদন খরচ বেশি এবং বাজার মূল্যও বেশি। তো এই ধরনের তোমরা 4টি বা 5টি তুলনা দিয়ে এই প্রশ্নটি উত্তর করতে পারো। এরপরে কৃষি কর্মকর্তার যে পরামর্শ সেটির যৌক্তিকতা অর্থাৎ উদ্যান ফসলের গুরুত্ব এখানে আলোচনা করতে হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আমরা বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা যদি নৈর্ব্যক্তিকের দিকে তাকাই তো বহু নির্বাচনী অংশে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো এখানে দিয়ে দিচ্ছি, যেটি তোমরা
উত্তরগুলো অবশ্যই নিজেরা বাসায় প্র্যাকটিস করে বের করে ফেলবে এবং এই উত্তরগুলো অবশ্যই আসবে। আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন পেয়ে যেতে পারো। আমি এখানে ইম্পর্টেন্ট যে নৈবেত্তিকগুলো রয়েছে সেটি দেখানোর চেষ্টা করেছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, বহু নির্বাচনী অংশে আমরা এই নৈবেত্তিকগুলো বাড়িতে সমাধান করে ফেলি এবং বাড়ি থেকে সমাধান করে অবশ্যই বারবার প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল করব বলে আশাবাদ ব্যক্ত করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অধ্যায়টি এই পর্যন্তই। পরবর্তী দিন আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সঙ্গেই থাকবে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে অংশগ্রহণের জন্য।